দর্শক, যেমনটি বলছিলাম, এই পর্বে বিবিসির এই অনুসন্ধানের রিপোর্টটি নিয়ে বিস্তারিত জানতে ঢাকা থেকে আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিবিসি নিউজ বাংলার প্রযোজক তারিকুজ্জামান শিমুল, যিনি এই তদন্তের সাথে যুক্ত ছিলেন। চলুন আমরা তার কাছে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে শুভ সন্ধ্যার আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। গত বছর বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার বিষয়টিকে বিবিসি আই কেন তাদের তদন্তের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে, এর পেছনে এডিটোরিয়াল কনসিডারেশনটা কি? আসলে গত বছর যে আন্দোলনটি হলো, আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে আন্দোলনটি আ বলা হচ্ছে ৩৬ দিনের একটি আন্দোলন। কিন্তু এই ৩৬ দিনের আন্দোলনের আমরা শুরুর দিকে দেখেছি খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটি চলছিল। এবং একটি পর্যায়ে এসে এটি একটি সহিংস আ আন্দোলনে পরিণত হয় এবং আ অনেক প্রাণহানি হতে দেখা যায়। এবং এই আন্দোলনে যে ধরনের দমন-পীড়ন চালাতে আমরা দেখেছি, অতীতে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে কিংবা অন্য কোনো আন্দোলনে এই ধরনের এত ব্যাপকভাবে আগে কখনো আন্দোলন আ দমন করা হয়নি। বিশেষ করে আপনি দেখেছেন যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, রাস্তাঘাটে অসংখ্য মানুষ মারা গেছে, আহত হয়েছে এবং নির্বিচারে গুলি চালানো হয়েছে। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের আসলে শুরু থেকেই একটা দৃষ্টি ছিল। এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এক্ষেত্রে ৫ তারিখে যে ঘটনাটি ঘটে, আমরা নিউজরুম থেকেই আ বিভিন্ন জায়গা থেকে নানান খোঁজখবর পাচ্ছিলাম। কিন্তু ৫ তারিখের মধ্যরাত সময়ের মধ্যে বিকাল থেকে খবর আসছিল যে পুরান ঢাকা, যাত্রাবাড়ী এই অঞ্চলটিতে আসলে ব্যাপক গোলাগুলি চলছে। আ এবং এর মধ্যেই যখন ৩:৩০ ৪টার মধ্যে যখন একেবারে ঘোষণা হয়ে গেল যে শেখ হাসিনা তিনি পালিয়েছেন, তিনি আর দেশে নেই। তখন তো সবার স্বাভাবিকভাবে সবার একটা ধারণা ছিল সহিংসতার ইতি হয়তো সেখানেই শেষ। কিন্তু আমরা সন্ধ্যার পর থেকেও খবর পাচ্ছিলাম যে যাত্রাবাড়ী এলাকায় তখনও গোলাগুলি চলছে। আরো হয়তো অনেক এলাকাতেই এরকম গোলাগুলি হয়েছে, যেটা আমরা পরে জানতে পেরেছি। কিন্তু যাত্রাবাড়ীর ব্যাপারে শুনছিলাম এবং এই ক্ষেত্রে একটা আমরা প্রাথমিকভাবে যেই তথ্যগুলো পাচ্ছিলাম সেটি হচ্ছে ঢাকা মেডিকেলের তখনকার যে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন তার কাছ থেকে। কারণ মরদেহ কিংবা আহত যারাই হচ্ছেন তারা সেখানে আসছেন। তো উনি বলছিলেন যে যেই মরদেহগুলো তখন আসছে বেশিরভাগই আসছে পুরান ঢাকা থেকে এবং বিশেষ করে যাত্রাবাড়ী এলাকা থেকে। তার পরদিন তো আমরা রাতের ঘটনা ঘটলো, থানায় হামলা হলো, আগুন দেয়া হলো এবং তার পরদিন তো ঘটনাস্থলে গিয়ে একটা বিধ্বস্ত অবস্থা দেখা গেল। এবং জানা গেল যে ওই সময় প্রাথমিকভাবে জানা যাচ্ছিল যে শুধুমাত্র যাত্রাবাড়ীতেই ৫ তারিখে দুপুরের পর থেকে গোলাগুলিতে আ ২৫ থেকে ৩০ জন নিহত হয়েছেন তখন। তো এইটা আসলে আমাদের সবার কাছে খুব একটা মানে ধাক্কা লাগার মতো একটা ব্যাপার ছিল। কারণ গোলাগুলিটা হয়েছে এমন এক সময়ে যখন আ অন্যান্য সব জায়গায় মোটামুটি মানে গোলাগুলি থেমে যাওয়ার পথে। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। তো সেই ঘটনাটি কেন ঘটলো? এবং এর সাথে কারা যুক্ত ছিল? কিভাবে ঘটনাটা ঘটলো? সূত্রপাত কিভাবে হলো? কতক্ষণ ব্যাপী এটা চলেছিল? এই প্রশ্নগুলো আমাদের মাথায় ছিল। এবং যেহেতু আ আ আ এই ব্যাপারটা তখন বেশ এখানেও আলোচিত হচ্ছিল। কারণ ২ ডজনেরও বেশি মানুষ তখন জানা যাচ্ছিল যে মারা গেছেন। তা আমরা প্রাথমিকভাবে আসলে তখনই এই কনসিডারেশন টা নিয়েই আসলে যে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখার দরকার আছে। এবং জি। তখন যারা এখানে যুক্ত ছিলেন আন্দোলনের সাথে, তাদের সাথে আমরা যত বেশি কথা বলতে থাকি, আ আমাদের এমন একজনের সাথেও কথা হয়েছিল যিনি ওই গোলাগুলির মধ্যে আ ছিলেন এবং কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফিরে আসতে পেরেছেন এবং তার একটি ভিডিও আমাদের হাতে পৌঁছেছিল ওই সময়। যেখানে দেখা যাচ্ছে যে উনি আরেকটি লাশের সাহায্যে মানে নিজেকে আড়াল করেছেন এবং তারপরে ধীরে স্ক্রল করে উনি ওখান থেকে ক্রলিং করে বেরিয়ে আসছেন এরকম ভিডিও। তো এই ধরনের যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। যারা ভিকটিমদের ফ্যামিলি তাদের সাথে কথা বলেছি এবং অ যত বেশি ওই জায়গাটায় আমরা গিয়েছি, মানুষজনের সাথে কথা বলেছি, তত নতুন তথ্য বের হয়ে আসতে থাকে এবং মনে হতে থাকে এই ঘটনার পিছে মানে একটা মানে এমন কোনো বিষয় লুকিয়ে আছে যেটি খুবই ইন্টারেস্টিং হবে আরকি। তো সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা নিই যে ইনভেস্টিগেশনটা আসলে করা দরকার যে আসলে কেন এমন একটি ঘটনা ঘটলো সরকার পতনের পরও। জি। আপনাদের তদন্তটাকে কিভাবে সাজানো হবে, কিংবা ডকুমেন্টারিতে কি কি বিষয় থাকবে, সেই পরিকল্পনা কেমনভাবে করা হয়েছিল?
যেমনটি বলছিলাম যে শুরু থেকে আমরা খোঁজখবর নিচ্ছিলাম। একেবারে স্পটে গিয়ে যারা এটার প্রত্যক্ষদর্শী তাদের নানান ধরনের বয়ান আমরা শুনছিলাম। এবং এখানে তো প্রাথমিকভাবে শুরুর দিকে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী তাদেরই আ কথাবার্তা শোনা যাচ্ছিল। তো আমরা তখন মনে করলাম, যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে বিবিসি সবসময় একটা নিরপেক্ষ দৃষ্টি তুলে ধরার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এখানে যারা ভিকটিম এবং যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের সাথে যেমন কথা বলা জরুরি, তেমনিভাবে অপর পাশে যারা আছেন, মানে যারা পুলিশের তখন যারা ছিলেন, তাদের সাথেও কথা বলা জরুরি। তখন আমরা খোঁজা শুরু করলাম যে আসলে কারা ঐদিন আ আ আমাদের ডকুমেন্টারিতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ৩:৩০ নাগাদ পুলিশের একটি বড় বহর তারা বের হয়ে যায় ফায়ারিং এর পরে। এবং তারা একটি আর্মিদের একটি অস্থায়ী ক্যাম্পে, যেটি পুলিশ থানার ঠিক অপোজিট সাইডেই রোডের ওই পাশে আ একটি মাদ্রাসা ভবনেই তারা এই ক্যাম্পটি করেছিল। তো সেখানে তারা চলে যায়। তো আমাদের তখন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অনেক লোকজনই ছিল যারা এখানে ছিল। তো আমরা তখন ওই চেষ্টাটা করলাম যে যারা এই পুলিশের যারা ওই সময় সেখান থেকে প্রাণে বেঁচে গিয়েছেন কিংবা যারা নিজেদেরকে পালাতে সক্ষম হয়েছেন, তাদের আমরা যোগাযোগের চেষ্টা করলাম। এবং তাদের সাথে আমরা বেশ কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতি এমন ছিল, যেহেতু ৫ই আগস্টের পর পুলিশের ভেতরেও পুলিশের এইসব আ আ কাজকে সামনে এনে তাদের এক ধরনের মামলা এবং আ ধরপাকড়ের একটা ব্যাপার চলছিল। এক ধরনের ভয় কাজ করছিল। সো অ খুব আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। অনেকে আমাদের সাথে অফ দ্যা রেকর্ড এ নানান কথাবার্তা বলেছেন। অন রেকর্ড এ খুবই কম লোক কথা বলতে চেয়েছেন, এবং যারা বলেছেন আপনারা নিশ্চয়ই আমাদের ডকুমেন্টারিতে দেখেছেন যে তাদের আ আমরা নাম প্রকাশ করিনি। এমনকি তাদের কণ্ঠস্বরটাও আমরা আ আরেকজনের কণ্ঠস্বর দিয়ে সেটা চালানো হয়েছে যেন তারা তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে, এবং তারা যেহেতু এটি চাননি। তো যখন আমরা তাদের বক্তব্যটাও শুনলাম, তখন মনে হলো যে আসলে তারা অর্ডার টাইম পালন করেছেন। এবং সেই জিনিসটা জানার পর তারপর ঘটনাক্রমে যেই স্টোরিটা দিয়ে আমরা এখানে সাজিয়েছি, মিরাজ এবং শাওন ২ বন্ধু যারা আন্দোলনের শুরু থেকেই ছিলেন এবং শেষ দিন পর্যন্ত একসাথে ছিলেন, এবং শেষ দিন ঘটনাক্রমে আ তা এক বন্ধু মারা যান। মিরাজ মারা যায়। এবং মিরাজের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং ছিল, কারণ সে নিজেই ওই পুরা ঘটনাটার ভিডিওটা করে গেছে তার মৃত্যুর আগ পর্যন্ত। এবং আ ডকুমেন্টারিতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তার শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্তটাও তার ফোনের ক্যামেরায় ধরা পড়েছে। সো এই ব্যাপারটাও কিছুটা শকিং এবং খুবই ট্র্যাজিক একটা ব্যাপার, এবং খুবই টাচি একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা আ ডিসিশন নিই যে আসলে এই কেসটা দিয়ে যদি আমরা মানে আগাতে শুরু করি, একেবারে সারা বাংলাদেশের সব ঘটনা তো একবারে আনা যাবে না। কিন্তু একটা সিঙ্গেল ইনসিডেন্ট দিয়ে যদি শুরু করি, এবং এই ঘটনা যেহেতু মিরাজ যেহেতু তখন ভিডিওগুলো ধারণ করছিলেন, তার কাছে তার একেবারে চাক্ষুষ সাক্ষী এবং তার কাছে প্রমাণও আছে। কারণ ভিডিওগুলোই তার প্রমাণ। তো সেই জায়গা থেকে আমরা মিরাজের স্টোরিটাই দিয়েই আমরা শুরু করি, এবং তারপর ধীরে, ধীরে আনফোল্ড হতে থাকে বাকি ঘটনাগুলো যেগুলো ঘটেছে। আ এবং এক্ষেত্রে আমাদের যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, ভিডিও, অডিও সবকিছু আমরা নানান জায়গা থেকে জোগাড় করেছি। এক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে ওই সময় আ প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়া এবং নানান প্ল্যাটফর্মে ভাইরাল হতে থাকে মানুষজনের কাছে। এমনকি যেই পিরিয়ডটাতে বাংলাদেশে ইন্টারনেট ছিল না, ওই সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলো পরবর্তীতে বের হতে থাকে। তো এইসব ভিডিওর এমন কিছু ভিডিও ছিল যেগুলো আসলে কখনো কেউ রিচ করতে পারেনি, কিংবা যারা ভিডিওগুলো ধারণ করেছেন তারা অনলাইনে আপলোড করেননি। কিংবা একটা সিসিটিভির ফুটেজও আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে রিটিক থানার অপোজিটের একটি ভবনের সিসিটিভি ফুটেজ। এই ফুটেজটা এর আগে কেউই সংগ্রহ করেনি, এবং এটা আমরাই ১ম বারের মতো ওটা আবিষ্কার করি। কারণ ওই এলাকায় আ ২ ভাবে এই সিসিটিভি গুলো ড্যামেজড হয়েছিল। একটা হচ্ছে পুলিশ, যখন পুলিশ ফায়ারিং গুলো করেছে এর আগে, তখন তারা যেন ওই ফায়ারিং এর কোনো প্রমাণ না থাকে, সেক্ষেত্রে তারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছে কিংবা গুঁড়িয়ে দিয়েছে। যাদের সিসিটিভি ভাঙা হয়েছে তারাই আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে পরবর্তীতে তারা এটাও জানিয়েছেন যে আন্দোলনকারীদের মধ্যেও যেহেতু কারা আন্দোলনে যুক্ত, সেটি তাদের চেহারা শনাক্ত করে ধরপাকড় করা হচ্ছিল জুলাইয়ের শেষের দিকে, সেই পিরিয়ডটাতে। তখন আন্দোলনকারীদের অনেকে ওই সিসিটিভি ভেঙে দিয়েছেন। যার কারণে প্রমাণগুলো আসলে ওইভাবে ছিল না। কিন্তু ঘটনাক্রমে এই একটি ভবনে আমরা দেখেছি যে সিসিটিভি ছবিগুলো রয়ে গেছে। যেটা ৫ তারিখের ঘটনায় ধরা পড়েছে যে একটা গলি দিয়ে ফায়ারিং শুরু হওয়ার পর এক ধাক্কায় অনেকগুলো মানুষ তারা ধাক্কাধাক্কি করে গায়ের পর গা পড়ে তারা পালাচ্ছেন, ছুটে পালাচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে আমরা যখন পাই সেটি ধরে আমরা মিরাজ এবং শাওনের
গল্পটা ধরেই ধীরে, ধীরে আগাতে থাকি এবং ফাইনালি আমরা এটা আনফোল্ড করার চেষ্টা করি যে আসলে যে এটার চেইন অফ কমান্ড কিংবা কিভাবে জিনিসটা কাজ করলো এবং কতক্ষণ ধরে এই ঘটনাগুলো ঘটেছিল ওই যাত্রাবাড়ি কেন্দ্রে, সেটাই। পুরো ডকুমেন্টারিটি তৈরি করতে কত সময় লেগেছে? কবে থেকে কাজ শুরু হয়েছিল? আব যেমনটি আমি শুরুতে আপনাকে জানাচ্ছিলাম যে আসলে অগাস্ট কিংবা জুলাইয়ের শেষ দিক থেকেই যাত্রাবাড়িতে যে ঘটনাগুলো ঘটছিল আমরা নজর রাখছিলাম। ৫ই অগাস্ট যখন এই ধরনের নির্বিচারে গুলি চালানো হয়, এই ঘটনাটি যখন আমরা সেদিন কিছুটা শুনেছিলাম, পরবর্তীতে যখন আরো শুনলাম এবং তারপর থেকে আমরা কিছুটা তথ্য সংগ্রহ শুরু করি। কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে এটা কাজ প্রজেক্ট হিসেবে যদি ধরেন, সেক্ষেত্রে আমরা ৬-৭ মাস ব্যাপী এটার কাজ করেছি। যার একটা বড় অংশই আমাদের পার করতে হয়েছে। এই যে আমরা যে ধরনের ভিডিও, আমরা শত, শত ভিডিও বা অডিও এবং ছবি এগুলো এবং সাক্ষাৎকার, প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি। যারা এগুলো তখনকার যারা ভিকটিম এবং তাদের পরিবার সবার সাথে আমরা কথা বলেছি। এগুলো করতে একটা বড় সময় চলে গেছে। এবং আরেকটা বড় সময় গেছে হচ্ছে সেই যেই ডকুমেন্ট গুলো আমরা পেয়েছি, সেগুলো আমরা আ ভেরিফাই করেছি। এবং এই ভেরিফাই করার ক্ষেত্রে আমরা ভিডিওর ক্ষেত্রে যেমন আমরা একেবারে নিশ্চিত না হয়ে ভিডিও, অডিও কোনো কিছু একেবারে নিশ্চিত না হয়ে ভেরিফাই না করে আমরা ব্যবহার করিনি। ডকুমেন্টারিতে যে যতটুকু দেখা যাচ্ছে ভিডিও কিংবা যেই ম্যাটেরিয়াল গুলো তার চেয়ে বেশি আমরা জোগাড় করেছি। কিন্তু আমরা শুধুমাত্র সেগুলো ব্যবহার করেছি যেগুলো আমরা ভেরিফাই করতে পেরেছি। জি। এ ধরনের জটিল এবং রাজনৈতিকভাবে সেনসিটিভ একটি বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আপনাদের? এটা তো আসলে একটা অনেক ধরনের চ্যালেঞ্জই এখানে আছে। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে ১ম যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে আ বিবিসি যেহেতু একটি ক্রেডিবল প্রতিষ্ঠান, সুতরাং আমরা এমন কোনো কিছুই দিতে পারি না যেখানে সেটা ক্রেডিবল হয়ে উঠবে না। এবং এই ক্রেডিবিলিটি জায়গাটা ঠিক রাখার জন্য আমি যে একটু আগে যেমন আ যে ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি সেটি যেমন ভেরিফাই এর কথা বলছিলাম, সেটি যেমন একটা ব্যাপার। একইভাবে শুরুতে যে কথাটি বললাম যে ২ পাশেরই বক্তব্য, যারা ভুক্তভোগী যে কিংবা যাদের উপর গুলি চালানো হয়েছে, তাদের বক্তব্যটাও পাওয়া যেমন জরুরি ছিল। যেটা তখনকার প্রেক্ষাপটে অবশ্য পাওয়া যাচ্ছিল। ৫ তারিখের আগ পর্যন্ত এটি যেমন কঠিন ছিল, ৫ তারিখের পরে ভুক্তভোগীর বক্তব্যটা পাওয়াটা ছিল সহজ। কিন্তু আ যারা লাইনের ওপাশে আছেন, মানে যারা পুলিশ, তাদের বক্তব্যটা পাওয়াটা ছিল কঠিন। তো সেইটা একটা ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে যে চেইন অফ কমান্ড যে আ যারা এর সাথে যুক্ত ছিলেন বলে পরবর্তীতে জানা গেছে। তো তাদের যে রাইট টু রিপ্লাই এর যে ব্যাপারটা, তাদেরও একটা বক্তব্য আছে। তারা কি বলছেন এই ব্যাপারটা, সেই ব্যাপারগুলো জানার তাদের কাছ থেকে তাদেরকে রিচ করা এবং তাদের কাছ থেকে সেই বক্তব্যগুলো নেওয়াও একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। আর আমরা এগুলো করতে গিয়ে একটা লম্বা সময় ব্যয় করেছি। আমাদের তাদের পর্যন্ত পৌঁছাতেও অনেক সময় লেগেছে এবং এগুলোর বাইরেও আসলে অনেক লিগ্যাল ব্যাপারগুলোর সাথে জড়িত ছিল। আ এগুলো আসলে সামগ্রিকভাবে চ্যালেঞ্জ ছিল যেগুলো আমরা আ সলভ করে তারপরে ডকুমেন্টারি তৈরি করেছি। এই ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের অডিও রেকর্ড। আপনারা কি শুধু একটি অডিও টেস্ট করতে দিয়েছিলেন নাকি আরও অডিও ছিল? আ অডিওটি যেটি টেস্ট করতে দেয়া হয়েছে সেটি তো গত মার্চ মাসে আ ব্যাপক ভিত্তিতে ছড়িয়ে পড়ে অনলাইনে এবং নানান ধরনের অডিও নানান জায়গায় হয়েছে। কিন্তু আমরা যেহেতু এই একটি অডিওতে হত্যার ব্যাপারে নির্দেশ দেওয়ার ব্যাপারটা সামনে এসেছে, এটিই আমরা টেস্ট করতে দিয়েছি এবং আমরা দিয়েছি এটি এয়ারশটকে। যারা আপনি জানেন যে বিশ্বব্যাপী খুবই খ্যাতনামা এবং তারা এই ক্ষেত্রে খুবই পারদর্শী এবং একটি অলাভজনক প্রতিষ্ঠান। তো তারা আ এই ধরনের কাজ করে থাকে এবং তারা মূলত মানবাধিকার এবং এই পরিবেশ, এই ধরনের কাজ এইগুলোর ব্যাপারে তারা বেশি আগ্রহী এবং সেগুলো নিয়েই মূলত তারা এই এনালিসিস গুলো করে থাকে। তাদের যারা এক্সপার্ট তারা এগুলো নিয়ে কাজ করে থাকে। যেহেতু সেটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। তো সেই জায়গা থেকেই গ্রহণযোগ্য যেকোনো প্রতিষ্ঠান, যেমন আপনি এয়ারশটের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে আ মানবাধিকার সংগঠন এবং পরিবেশবাদী সংগঠন যারা আছেন, গ্লোবালি যারা যত রিনাউন্ড প্রতিষ্ঠান আছেন, সবাই তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে থাকেন। তো সেই কারণেই আমরা তাদেরকে দিয়ে এটি চেক করিয়ে আ করা করি জি। যাচাই করার চেষ্টা করেছি যে আসলে এটি কতটা হয়েছে। ভেরিফিকেশনের এই কাজটি মানে কিভাবে করা হয়েছিল সেটি কি আমাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে জানাতে পারেন কিনা? আ এটি তো আমরা তাদেরকে পাঠানোর পর তারা যেটি মূলত এটি যাচাই করার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে এখন যেহেতু আ
এআই ব্যবহার করে নানান ধরনের ভিডিও, অডিও নানান কিছু তৈরি করা হয় এবং তৈরি করা যায়। তো সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ছিল যে আসলে এটি আ কি ধরনের ভিডিও? আদৌ অথেন্টিক ভিডিও কিনা সেটি দেখা। তো মূলত সে কারণে তাদের কাছে দেওয়া হয়েছিল এবং তারা ওই কাজটিই করেছেন। তারা দেখেছেন যে আসলে এই ভিডিওটা আ প্রথমত হচ্ছে তারা সাউন্ড গুলো চেক করে দেখেছেন এবং সাউন্ড গুলো চেক করার পর কি ধরনের নয়েজ তারা পাচ্ছেন কিংবা সাউন্ডের ফ্রিকোয়েন্সি কেমন, শব্দের ফ্রিকোয়েন্সি কেমন সেটি তারা চেক করে দেখেছেন। দেখে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি তারা এডিট করা কিংবা উম এআই দিয়ে বানানো তেমন কোনো প্রমাণ তারা তখনো পর্যন্ত পাননি এবং সেই জায়গা থেকে তারা বলেছেন যে ভিডিওটি অথেন্টিক বলে তাদের কাছে মনে হয়েছে। জি। আপনার কাছে আরেকটু জানবো যে অ্যা আম আপনাদের ডকুমেন্টারিটির তদন্তে উঠে এসেছে চেইন অফ কমান্ড অনুযায়ী এই হত্যাযজ্ঞের দায়-দায়িত্ব শেখ হাসিনার উপরেই পড়েছে। এর ফলাফল কি আপনারা অবাক হয়েছেন? ফলাফলটা এটা খুব একটা অবাক করার মতো বিষয় আমি বলব না। কারণ বাংলাদেশে নিশ্চয়ই আপনারা জানেন যে আওয়ামী লীগ দীর্ঘ ১.৫ যুগ ধরে আ ১.৫ দশক ধরে তারা ক্ষমতায় ছিল এবং এই সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনাতেও নানান সময় নানানভাবে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনার কথা সামনে এসেছে। কিন্তু কোনো ঘটনাতে মানে যেহেতু এভাবে কেউ তদন্ত করেনি কিংবা বিবিসিও ওইভাবে খতিয়ে দেখতে পারেনি, সে কারণে সেই ব্যাপারগুলো নিয়ে সামনে আসেনি। কিন্তু এবার যে ঘটনাটি ঘটলো এবং যখন বিবিসি এটি খতিয়ে দেখল, সেখানে এই ধরনের নির্দেশনা যখন আমরা পেলাম, আ পাওয়ার পর এবং যখন জানা গেল যে সেটি অথেন্টিক, যাচাই করার পর যখন দেখা গেল যে এটি আ ঠিক আছে, ভিডিওটি অথেন্টিক। তো তখন মানে একটা প্রমাণ সামনে আসলো আরকি। জি। এডিটোরিয়াল ব্যালেন্সের স্বার্থে আপনারা আওয়ামী লীগ এবং পুলিশের ভাষ্য নিয়েছেন। এ বিষয়ে তারা কি আপনাদের যথেষ্ট সহযোগিতা করেছে? সহযোগিতা করেছে বা এটা আসলে একটু ট্রিকি। কারণ আমরা আওয়ামী লীগের ভাষ্যের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা তাদের ১ম এ চেষ্টা করেছিলাম তাদের সাক্ষাৎকার পাওয়া যায় কিনা, ভিডিও সাক্ষাৎকার। কিন্তু আ তারা কেউই রাজি হচ্ছিল না। এবং যেহেতু আওয়ামী লীগের নেতারা দেশে যারা আছেন বেশিরভাগই তো জেলে, দেশের বাইরেই তারা অধিকাংশ নেতা যারা শীর্ষ নেতা যারা ডিসিশন গুলো নেন, তারা দেশের বাইরে। তো তাদেরকে রিচ করাও একটা চ্যালেঞ্জ ছিল এবং আবার যখন রিচ করা যাচ্ছিল তখন তারা কেউই এ ব্যাপারে প্রকাশ্যে ওইভাবে কথা বলতে চাচ্ছিলেন না। কিন্তু পরবর্তীতে তারা আমাদের ইমেইলে তাদের একটা মন্তব্য দিতে রাজি হন এবং সেই মন্তব্যটি তারা আমাদেরকে পাঠান। একইভাবে আমরা পুলিশের ক্ষেত্রে দেখেছেন যে পুলিশের যিনি আমাদের ডকুমেন্টারিতে পুলিশের একজনের ইন্টারভিউ আছেন যিনি ৫ তারিখের পরের দিন ৬ তারিখে পুলিশের যাত্রাবাড়ি থানায় যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছিলেন তাদের মরদেহ আনতে গিয়েছিলেন। তো তার একটা বক্তব্য এবং ঐদিনকার ঘটনাটা আমরা আ তার মুখ থেকেই আমরা পেয়েছি। তো তারপরে আমরা পুলিশকে এই ব্যাপারে আমরা জানতে চাই এবং পুলিশ আমাদের ডকুমেন্টারি দৃশ্যে দেখেছেন যে তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এই ধরনের ইনসিডেন্ট যেসব জায়গায় ঘটেছে এবং যারা ঘটিয়েছে তাদের ব্যাপারে তারা তদন্ত করছেন এবং তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আওয়ামী লীগ এই ভিডিওটির ব্যাপারে তারা যেটা মন্তব্য করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এটি অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে তারা নিশ্চিত নয় যে এই ভিডিওটি আ আ প্র আসল কিনা সেটি নিয়ে তাদের একটা সন্দেহ আছে এবং তারা বলেছেন যে, যে কথাটি বলা হচ্ছে যে আ আওয়ামী লীগের এই নির্দেশনাটা দিয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেউই এই নির্দেশনা দেয়নি বলে তাদের ভাষ্য এটাই। তো এক পর্যায়ে তারা এটার একটা তাদের একটা বক্তব্য আমাদেরকে দিয়েছে। সেনাবাহিনীর একাংশ এসব ঘটনার সাথে জড়িত ছিল। এই বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য পাওয়া গেল না কেন? সেনাবাহিনী ঠিক ওই অর্থে জড়িত বা এটি বলব না। মানে সেনাবাহিনীর যে ক্ষেত্রে যেটি এখানে দেখা গেছে সেটা হচ্ছে যে কিছুটা একটা মানে একটা প্রশ্ন এবং খুবই কৌতূহল উদ্দীপক একটা ব্যাপার। যে তারা যখন যাত্রাবাড়ি থানার সামনে ছিল যেটা আমরা মিরাজের ভিডিওতে দেখছিলাম যে যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক নির্বিচারে গুলিটা তখন পর্যন্ত চলেনি। কিন্তু তারা হঠাৎ করে বের হয়ে গেল এবং বের হওয়ার পরপরই গুলিটা শুরু হলো। প্রশ্নটা আসলে সেখানেই আসছে এবং সেনাবাহিনীর ভূমিকাটা নিয়ে সেখানে কেউ প্রশ্ন করছেন এবং বলা হচ্ছে যে সেনাবাহিনী যদি সেখানে থাকতো সেক্ষেত্রে এই প্রাণহানিগুলো আদৌ হতো কিনা বা ঠেকানোর সুযোগটা ছিল কিনা সেটি একটি প্রশ্ন দেখা দিয়েছে এবং সেই প্রশ্নের আ বিষয়ে জানার জন্য আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছিলাম।
তাদেরকে ইমেইলে তাদেরকে বার্তা পাঠানো হয়েছে। যেমনটি আওয়ামী লীগ এবং পুলিশকেও পাঠানো হয়েছে। কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাদের এ ব্যাপারে মন্তব্য পেয়েছি। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি। জি, তারেকুজ্জামান শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ডকুমেন্টারির পেছনে গল্পটি তুলে ধরলেন আমাদের দর্শকদের সাথে। নিশ্চয়ই কথা হবে অন্য আয়োজনে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।